আসসালামু আলাইকুম প্রিয় নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের সাথে আজকে আমরা কথা বলবো বৃত্তের তৃতীয় লেকচার নিয়ে। আজকের এই ক্লাসে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থাৎ এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে উপপাদ্য আছে সেই উপপাদ্য নিয়ে কথা বলবো। তো তোমরা দ্রুত একটু জয়েন করো। আর আমার কথা এবং বোর্ড, আমার পিছনের বোর্ডের লেখা সবকিছু ক্লিয়ার আছে কিনা একটু জানাও। সবাই একটু কাইন্ডলি জানাও যে সবকিছু ক্লিয়ার আছে কিনা এবং আমাকে স্পষ্টভাবে দেখা যাচ্ছে কিনা। আর হচ্ছে আমি গ্রুপে তোমাদেরকে একটা কাজ দিয়েছিলাম, ওই কাজটা কে কে করছো একটু আমাকে কাইন্ডলি জানাও। আচ্ছা ঠিক আছে, রাত্রি দাস চলে আসছে, সুজুকা, সাব্বির সিয়াম, শেয়ার ডান। সবাই একটু শেয়ার করে লিখবা যে শেয়ার ডান। ঠিক আছে, শেয়ার করে লিখবা যে শেয়ার ডান, এই কথাটা একটু লেখো। আর হচ্ছে সবকিছু ক্লিয়ার কিনা। সাব্বির হোসেন সিয়াম, সুস্থ হয়েছি? হ্যাঁ সুস্থ হয়েছি, মানে আমার হচ্ছে জ্বর হয়েছিল, একটু সর্দি জ্বর, আমার কণ্ঠটা হয়তো একটু অন্যরকম লাগতে পারে, একটু খেয়াল করে দেখবা। আচ্ছা, যারা করতে পারো নাই কোনো সমস্যা নাই, আমরা আজকে এটা করায় দিব, ঝুমাক সমস্যা নাই, ঠিক আছে। কিন্তু আজকে মানুষজন এত কম কেন? সবাই একটু শেয়ার করে দাও তোমার ফ্রেন্ডদেরকে, প্রতিদিন যারা ক্লাস করে তাদেরকে একটু মেনশন দিয়ে ডাক দিয়ে দাও। 15 জন হয়েছে, আমরা শুরু করব। ওকে, দেখো আমরা একটা সৃজনশীল দেখি, গত দিনের পড়াগুলোর আলোকে আমরা একটা সৃজনশীল যদি দেখতে চাই, তাহলে দেখো প্রথম যে সৃজনশীলটা আছে সেটা হচ্ছে বলছে অকেন্দ্র বিশিষ্ট এবিসি একটি বৃত্ত, এবি ব্যাস নয় এমন একটি ঝাপ। ঠিক আছে, তারপর উদ্দীপক অনুযায়ী চিত্রটি অঙ্কন করো। তাহলে তুমি একটা বৃত্ত অঙ্কন করবা, যে বৃত্তের কেন্দ্র হচ্ছে ও। তাহলে আমি একটা বৃত্ত অঙ্কন করব, যে বৃত্তের কেন্দ্র হচ্ছে ও। এই কেন্দ্রটা কি? ও। এবং বলছে এ বি বৃত্তের এ বি ব্যাস নয় এমন একটি যা। তাহলে এ বি কি নয়? ব্যাস নয়। ব্যাস হইলে কেন্দ্র দিয়ে যেত, তাহলে ব্যাস নয় মানে কেন্দ্র দিয়ে যাবে না। ব্যাস নয় মানে কি? কেন্দ্র দিয়ে যাবে না। যে কোনো দুই বিন্দু সংযোগ করব কিন্তু সেটা কেন্দ্র দিয়ে যাবে না। এই যে এটা হচ্ছে একটা ব্যাস নয় এমন একটি ঝা। এরপর বলছে তাহলে এ বি, এটার নাম কি? এ, এর নাম হচ্ছে এ এবং বি এমন একটি যা। উদ্দীপক অনুযায়ী চিত্র অঙ্কন করো। যেহেতু বলছিল এ বি সি বৃত্ত, তাহলে এ বি দিছি না, সিটা যে কোনো এক জায়গায় দিয়ে দিবা, তাহলেই হয়ে যাবে। বা এখানে যদি সি নাও দেও কোনো সমস্যা নাই। এই হচ্ছে। এরপরে বলছে চিহ্নিত করো। তাহলে শুধু তুমি এটা বলবা যে এখানে এখানে বৃত্তটির কেন্দ্র ও, বৃত্তটির কেন্দ্র ও এবং এ বি ব্যাস নয় এমন একটি যা। এমন একটি যা। এই হচ্ছে ক নাম্বার। এখানে তুমি 2 মার্ক পেয়ে যাবে। তাহলে দেখো কত ইজিলি তুমি 2 মার্ক পাইতেছো, কত ইজিলি 2 মার্ক পাইতে পারো। যারা চলে আসছে, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। অনেকেই সালাম দিয়েছো। ওয়ালাইকুম আসসালাম। যারা আমি পারি, তবে কিছুক্ষণ আগে আমি আসছি, এইটুকু সময়ের মধ্যে করতে পারি না তাই। আচ্ছা ঠিক আছে। রাজিয়া ইসলাম চলে আসছে, কেমন আছেন ভাইয়া? ভালো। গতকালকে অসুস্থ হয়ে গেছিলাম, এই জন্য ক্লাসটা নেই নাই। আজকে একটু সুস্থ হয়েছি তাই ক্লাসটা নিতে শুরু করলাম। দেখো এখন বলছে এইটা হচ্ছে আমাদের 17 উপপাদ্যটাকে ঘুরাইছে। দেখো অকেন্দ্র বিশিষ্ট এবিসি একটি বৃত্ত, এ বি ব্যাস নয় এমন একটি যা। তার মানে ওই যে আগের চিত্রটাই আঁকবো আমরা। এ বি অকেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত, যেখানে এ বি হচ্ছে ব্যাস নয় এমন একটি যা। এ বি হচ্ছে ব্যাস নয় এমন একটি যা। দেখো অকেন্দ্র বিশিষ্ট বৃত্তে এ বি হচ্ছে ব্যাস নয় এমন একটি যা। এখন বলছে অডি লম্ব এ বি, এটা যদি হয় এ বি। এখন বলছে অডি হচ্ছে এ বি এর উপর লম্ব। অডি কি? এ বি এর উপর লম্ব। তাহলে ডি তো নাই। এই যে ও কোথায় যুক্ত করলে একটা লম্ব হবে,
সেই বিন্দুটা হচ্ছে ডি। এই জায়গায় যদি যুক্ত করি তাহলে এটা একটা লম্ব হইলো, এই বিন্দুটা হচ্ছে ডি। এই বিন্দুটা কি ডি হলে প্রমাণ করো যে ডি হচ্ছে এ বি এর মধ্যবিন্দু। ডি হচ্ছে এ বি এর মধ্যবিন্দু। ডি যদি এ বি এর মধ্যবিন্দু হয়, ধরো এই একটা এ বি রেখা, হ্যাঁ, এই এ বি রেখার মধ্যবিন্দু যদি ডি হয়, মধ্যবিন্দু হওয়া মানে কি এই পাশে যা আছে এই পাশেও তা আছে। ধরো এ বি রেখাটা যদি হইতো 10 সেন্টিমিটার, এ বি রেখাটা যদি হইতো 10 সেন্টিমিটার, তাহলে এটার মধ্যবিন্দু যদি ডি হইতো, তার মানে এইদিকে 5 সেন্টিমিটার, এদিকেও 5 সেন্টিমিটার। তার মানে তোমার আলটিমেটলি প্রমাণ করতে হবে এই এ আর ডি বিন্দু যা, এ ডি সমান বিডি। তাহলে প্রমাণ করতে হবে কি এ ডি সমান বিডি। প্রমাণ করতে হবে কি এই যে এ ডি সমান বিডি, এটা প্রমাণ করতে হবে। আর প্রমাণের জন্য আমাদের কি করতে হবে? প্রমাণের জন্য আমাদের সব সময় একটা ত্রিভুজ বানায় নিতে হবে। প্রমাণের জন্য আমাদের সব সময় কি করতে হবে? প্রমাণের জন্য সব সময় ত্রিভুজ বানায় নিতে হবে। এই যে ত্রিভুজ বানাই দিলাম, এটা এর দাগটা দেখবা না, এই যে আমরা একটা ত্রিভুজ বানাই দিলাম, এই যে আমরা একটা ত্রিভুজ বানাই দিলাম, ঠিক আছে। এখন দুইটা ত্রিভুজের তুমি সর্বসমতা প্রমাণ করো। আমি শুধু প্রমাণটা লিখে দিতেছি, তোমরা আমি বিশ্বাস করি তোমরা এখন বিশেষ নির্বাচন লিখতে পারবা, বিশেষ নির্বাচন লিখতে পারবা, বিশেষ নির্বাচন মনে করে দিয়া এটা লিখতে পারবা। মনে করে দিয়া ওই যে ডাকটাতে নামগুলা লিখবা, পরে লিখবা প্রমাণ করতে হবে, যে প্রমাণ করতে হবে, যে কি প্রমাণ করতে হবে? এই যে এডি সমান বিডি, এডি সমান বিডি। এরপরে তোমার অঙ্কন লিখতে হবে, যেহেতু আমি অতিরিক্ত কাজ করছি, দেখো সাদা কালি দিয়ে যে দাগটা দিলাম এটা অতিরিক্ত, তাহলে অঙ্কন। অতিরিক্ত কি করলাম? অ কমা এ, অ কমা বি যোগ করলাম, অ কমা এ এবং অ কমা বি যোগ করি, অ কমা এ এবং অ কমা বি যোগ করি। এই হয়ে গেল আমাদের অঙ্কন। আমাদের মেইন কাজ হচ্ছে প্রমাণ। আমরা মেইন কাজ করি প্রমাণ। সবসময় আমরা দুইটা ত্রিভুজ নিয়ে কাজ করবো। কি নিয়ে কাজ করবো? দুইটা ত্রিভুজ নিয়ে কাজ করবো। তাহলে দুইটা ত্রিভুজ কি? এ ও ডি এবং বি ও ডি। তাহলে ত্রিভুজ এ ও ডি এবং ত্রিভুজ বি ও ডি। ত্রিভুজ এ ও ডি এবং বি ও ডি আমরা তিনটা জিনিস সমান বানাবো। দেখো অলরেডি এখানে বলে দিছে যে ও ডিটা এ বি এর উপর লম্ব। এটা লম্ব, লম্ব হইলে এদিকেও 90 ডিগ্রি, এদিকেও 90 ডিগ্রি। তাহলে এই ডি কোণটা আমরা সমান বলতে পারি। তাহলে যেহেতু কোণ ডি বিন্দুতে কোণ ডি মাঝখানে, দুইটা প্রান্ত বিন্দু হচ্ছে একটা এতে আর একটা অতে, তাহলে একটা এতে আর একটা অতে সমান এই পাশের দ্বিগুণ, এই পাশেরটা ডি বিন্দুতে কোণ ডি মাঝখানে, ডি মাঝখানে দুইটা প্রান্ত বিন্দু একটা অতে আর একটা বিতে, একটা অতে আর একটা বিতে, এটা কি সমান 90 ডিগ্রি। তুমি বলে দিতে পারবো। তাহলে দেখবা দেওয়া আছে, এটা কি দেওয়া আছে, এটা এটা দেওয়া আছে। আচ্ছা পরে দেখো এই যে দুইটা যুক্ত করলাম এ কমা ও এ কমা বি, এটা কি বৃত্তের ব্যাসার্ধ। তাহলে আমি লিখতে পারি এ ও সমান বি ও। এটা কেন হইল? বৃত্তের বৃত্তের ব্যাসার্ধ, বৃত্তের ব্যাসার্ধ। আর দেখো এই দুইটা ত্রিভুজের মধ্যে এই ওডি রেখাটা আছে, তাহলে ওডি সমান ওডি, ওডি সমান ওডি, সাধারণ বাহু, সাধারণ বাহু, সাধারণ বাহু। তাহলে তিনটা জিনিস সমান হলো, সুতরাং ত্রিভুজটা সর্বসম। সুতরাং ত্রিভুজ এওডি, এওডি সমান ত্রিভুজ বিওডি, ত্রিভুজ বিওডি। তাহলে দেখো এখানে দুইটা বাহু গেছে, তাহলে একটা বাহু বাকি আছে না? কোন বাহুটা বাকি আছে? এটার মধ্যে এই বাহুটা আর এটার মধ্যে এটা, তাহলে এটা কি এডি আর এটা বিডি। সুতরাং এডি সমান বিডি প্রমাণিত, এডি সমান বিডি প্রমাণিত। এই যে দেখো এটা শুধু ঘুরানো হইলো, বইয়ের অঙ্কটার থেকে এটা কতটুকু ঘুরানো হইলো দেখো। আমরা আগে প্রমাণ করতাম এটা সমান 90 ডিগ্রি, ঠিক না? আমরা আগে যে বইয়েরটা পড়ছিলাম, বইয়েরটা হচ্ছে এটা সমান 90 ডিগ্রি প্রমাণ করতে হইতো। এখন এইটা দেওয়া আছে আর এইটা প্রমাণ করতে হয়েছে, ঠিক আছে। এই দুইটা লাইন কিন্তু বইয়ের সাথে উল্টা পাল্টা ছিল। বইয়ে এইটা দেওয়া ছিল, বইয়ের যে উপপাদ্য পড়লাম আমরা, উপপাদ্য সূত্র, উপপাদ্য সূত্র যে পড়লাম, উপপাদ্য 17, উপপাদ্য 17টা ছিল এইটা দেওয়া ছিল আর এইটা প্রমাণ করতে বলছিল। আর এই অঙ্কের মধ্যে এইটা দেওয়া আছে, এটা প্রমাণ করতে বলছে। মানে এই যে দেখো আমার কাজ একটাই, তিনটা জিনিস সমান বানানো, তিনটা জিনিস সমান বানানো, ত্রিভুজটাকে সর্বসম বানানো। সর্বসম চিহ্নটা দিছিলাম না, ত্রিভুজটাকে সর্বসম বানানো। আই হোপ বুঝতে পারছো।
ভাই লিখলে আপনার স্যার এগুলো কি লিখতে হবে? এগুলো লিখলে ভালো নাম্বার পাবে। ওকে, এই ইন্টারমিডিয়েটের পোলাপাইন চলে আসছে, এইচএসসির পোলাপাইন চলে আসছে খবর নিতে। ভাইয়া যে অসুস্থ ছিল ওই খবর নিলি না। আচ্ছা দেখো, এখন দেখো ঘ নাম্বারটা এটা করা দিব না, এটা খুব যে অকেন্দ্র বিশিষ্ট এ বি সি বৃত্তের এ বি বেশ এমন একটি যা বলছে এ বি এর সমান করে আরো একটা যা অঙ্কন করে। এটা কি উপপাদ্য উপপাদ্য 19 গতদিন যা করালাম সেটাই। তারপরে যদি আমি শুধু চিত্রটাকে একটু প্রমাণটা করে দিই, চিত্রটাকে শর্টকাটে একটু প্রমাণ করে দিই। দেখো এই যে অকেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত যেখানে এ বি একটা যা, আরেকটা বলছে এ বি এর সমান করে আরো একটি যা অঙ্কন করো, এ বি এর সমান করে আরো একটি যা অঙ্কন করো, তাহলে আরো একটা যা অঙ্কন করো। এটাকে বললাম সিডি, এটাকে বললাম কি সিডি। প্রমাণ করো যে উভয় যা কেন্দ্র থেকে সমদূরবর্তী, তাহলে কেন্দ্র থেকে দূরত্ব, কেন্দ্র থেকে দূরত্ব, এটা অন্য কালি দিয়ে কি কেন্দ্র থেকে দূরত্ব মানে এই যে লম্ব, কেন্দ্র থেকে দূরত্ব হলে কি আঁকতে হয়, দূরত্ব মাপলে লম্ব আঁকতে হয়। এখন আমরা এটাকে ত্রিভুজ বানায় নিব। ত্রিভুজ বানানোর জন্য আমরা সবসময় কি কাজ করি, এই যে এরকম ত্রিভুজ বানাই, এখান থেকে এটা যোগ করি, এখান থেকে এটা যোগ করি। এই যে আমাদের দুইটা ত্রিভুজ হলো, এটা অকেন্দ্র বিশিষ্ট বৃত্ত ছিল, এই দুইটা ত্রিভুজ নিয়ে আমরা জাস্ট প্রমাণটা করবো। তাহলে আমি শুধু প্রমাণটা লিখে দিলাম। প্রমাণ ত্রিভুজটা কি, ত্রিভুজ এইখানে আমি ইচ্ছা মতো দিয়ে অক্ষর দিই, এটাকে এফ দিলাম, এটাকে জি দিলাম। হ্যাঁ, তাহলে দেখো এই ত্রিভুজটার নাম এফ এফ ও ডি বা যা মন চাই তাহলে দেখো ত্রিভুজ এফ ও ডি এবং ত্রিভুজ জি ও বি এবং ত্রিভুজ জি জি ও বি এ, দুইটা ত্রিভুজকে সর্বসম প্রমাণ করলাম। তাহলে দেখো এই যে অতিরিক্ত অঙ্কন করলাম ও ডি এবং ও বি একই বৃত্তের ব্যাসার্ধ, তাহলে এরা সমান। ওডি ওডি সমান ওবি, বৃত্তের ব্যাসার্ধ, বৃত্তের ব্যাসার্ধ। এরপরে দেখো এখানে এটা লম্ব, লম্ব তৈরি হলো, কি তৈরি হলো, লম্ব। তাহলে আমি বলতে পারি কোণ এফ বিন্দুতে কোণ, তাহলে এফ মাঝখানে দুইটা প্রান্ত বিন্দু হচ্ছে ও এবং ডি তে, তাহলে ও এবং ডি, কমা জি বিন্দুতে কোণ, তাহলে জি মাঝখানে একটা প্রান্ত বিন্দু ও আর একটা প্রান্ত বিন্দু হচ্ছে ডি। এই গেল দুইটা। আরেকটা কি আছে দেখো, আমি যেহেতু এখানে দেওয়া আছে এ বি আর সিডি সমান, এ বি আর সিডি কি সমান, এ বি সমান সিডি, এটা কি দেওয়া আছে, এটা দেওয়া আচ্ছা। আর এটা সমান তুমি 90 ডিগ্রি লিখে দিতে পারো যে এই যে লেখাটা মনে আছে না, যে ও এফ এবং ও জি, ও এফ ও জি কি নির্দেশ করে, দূরত্ব নির্দেশ করে, তাই এরা লম্ব, দূরত্ব নির্দেশ করে তাই এরা লম্ব। কতদিনের পড়া এটা দেওয়া আছে। এখন দেখো আমরা যে ত্রিভুজটা নিয়ে কাজ করতেছি এফ ও ডি এবং জিওবি, এই যে এফ ও ডি এবং জিওবি, এখানে তো সিডি বাহু পুরাটা নাই, এবি বাহু পুরাটা নাই, অর্ধেকটা আছে, তাহলে অর্ধেক থাকলে 2 দিয়ে ভাগ করতে হয়, বা এবি বাই 2 ইজ ইকুয়াল টু সিডি বাই 2। এবি বাই 2 মানে এবি রে অর্ধেক করলাম, তাহলে এফডি, তাহলে পাবো কি এফডি সমান, সরি এবি রে অর্ধেক করলে তো এফডি না, এবি রে অর্ধেক পাইলে জিবি, এবি রে অর্ধেক করলে কি হয় জিবি, আর সিডি রে অর্ধেক করলে এফডি, সিডি রে অর্ধেক করলে কি হয় এফডি। তাহলে দেখো একটা ত্রিভুজের মধ্যে 1 2 এই যে তিনটা জিনিস সমান হয়েছে, তাহলে ত্রিভুজ দুটোর সর্বসম, সুতরাং ত্রিভুজ এফ ও ডি সর্বসম ত্রিভুজ জিও, এফ ও ডি সর্বসম ত্রিভুজ জিও জিও বি। তাহলে ত্রিভুজটা সর্বসম হইলো, সর্বসম হইলে দেখো এখানে দুইটা বাহু গেল, একটা বাহু সরি হ্যাঁ এই যে একটা বাহু, এই যে এখানে আরো একটা বাহু গেল, তাহলে আমার বাহু আরেকটা রইলো, এই বাহুটা রইলো, এই বাহুটা রইলো, তাহলে এই দুইটা বাহু সমান। তাহলে আমি বলতে পারি ও এফ সমান অজি, ও এফ সমান অজি প্রমাণিত, ও এফ সমান অজি প্রমাণিত। গত দিনের পড়াটা একটু রিভিশন করে দিলাম। আচ্ছা এখন বলো তো, এখন বলো তো তোমরা কি এগুলা বুঝতে পারছো কিনা। এটা হচ্ছে আজকের আমাদের নতুন পড়া। এইখানে এখন আমরা যে উপপাদ্যটা পড়বো, অর্থাৎ আমরা দেখো আমরা জাস্ট পড়বো হচ্ছে এই উপপাদ্যটা। 20 উপপাদ্য পড়ার জন্য আমরা একটু পড়াশোনা করে আসবো, এটাকে 5 স্টার দিবা, এইটা পরীক্ষায় আসবে 100% শিওর।
এটা তোমার যদি 9টা বোর্ড হয়, 9টা বোর্ড থেকে 7টা বোর্ডে এটা আসবে, এটা আসবে, এটা একদম গ্যারান্টি। এটা 100%, 100 না 1000% দিলাম, 1000% একটা অঙ্ক। এইটা 1000% অঙ্ক। তাহলে এটা বুঝার জন্য আমাদের আগে কিছু একটু বেসিক দেখতে হবে। ওকে, দেখো আমাদের বেসিক গুলা, যে বৃত্তের সংজ্ঞা তো আমরা পড়ছিলাম যে কোনো একটা বিন্দুকে কেন্দ্র করে, চারদিকে সমান দূরত্ব বজায় রেখে ঘুরিয়ে আনলে যে বক্ররেখার সৃষ্টি হয় সেটাকে বলা হয় বৃত্ত। যে বক্ররেখার সৃষ্টি হয় সেটাকে কি বলে? বৃত্ত। এখন দেখো বলছে বৃত্ত চাপ। বৃত্তের মধ্যে এই যে বক্রাকার রেখাটা আছে, মানে বাউন্ডারিটা আছে, বৃত্তের যে বাউন্ডারিটা আছে বা বৃত্তের যে চারপাশ দিয়ে যে বেড়াটা আছে, এটাকে বলা হয় পরিধি। এটাকে কি বলে? এটাকে বলা হয় পরিধি। মানে এই যে বক্ররেখাটা, বা আমি এটাকে বাউন্ডারি বলি, যাতে তোমরা সহজে বুঝতে পারো। ক্রিকেট মাঠের মতো একটা বাউন্ডারি হয়েছে না? ক্রিকেট খেলার মাঠের মতো একটা বাউন্ডারি হয়েছে। এই বাউন্ডারিটার নাম হচ্ছে পরিধি। এই পরিধি থেকে তুমি যদি একটু অংশ কেটে নেও, ধরো এই যে আমি লাল রক্ত বের হবে, এই যে আমি কেটে নিলাম, এই অংশটা কেটে নিলাম, এটাকে আমি আলাদা করলাম, ঠিক আছে? এই অংশটা আমি এখানে আঁকাইলাম, এই যে দেখ, এটা না, এটা কি বৃত্তটা থেকে আনছি না? বৃত্তের কোত্থেকে আনছি? বাউন্ডারি থেকে বা পরিধি থেকে। এই যে পরিধি থেকে অংশটাকে কাটলাম, এইটাকে বলা হয় বৃত্ত চাপ। এটাকে কি বলে? বৃত্ত চাপ। তাহলে দেখো এইটুকু অংশ বাদ দিলে উপরে আরো একটা অংশ থাকে না? এই যে উপরে এই অংশটা থাকে না? দুইটা ভাগে ভাগ হইলো না? এই যে উপরের অংশটা আর হচ্ছে এই যে নিচেরটা আমি নিচে আঁকলাম, বা আমি যদি চাই উপরেরটা একটু এই পাশে আঁকে ফেলি, উপরে এরকম থাকে না? উপরে এরকম রয়েছে না অনেকটা? একটু সুন্দর করে আঁকাই, যদি আমার চিত্র সুন্দর না, একটু কম সুন্দর দৃশ্য দেখো। দেখো তাইলে এখানে দেখো এই যে চাপটা, আমরা বলতেছি এই খণ্ডকৃত অংশটার নামই বৃত্তচাপ। এটাও একটা বৃত্তচাপ, এটাও একটা বৃত্ত চাপ, এটাও একটা বৃত্ত চাপ। এখন এখান থেকে দেখো এই বৃত্তচাপটা ছোট, এই বৃত্তচাপটা বড়, এটা বড় চাপ। এটা কি? বড় চাপ। এটা ছোট চাপ। বুঝো, কিন্তু এই কথাগুলো বুঝলেই তুমি পরের উপপাদ্যটা পারবা। এটা হচ্ছে ছোট চাপ। এখন এই বড় চাপটারে আদর করে অন্য একটা নাম দিছে, বড় চাপটাকে আদর করে একটা নাম দিছে, ছোট চাপটাকেও আদর করে আরেকটা নাম দিছে। দেখো যেমন আমরা বলি জেলা, জেলার থেকে ছোট শহর হচ্ছে উপজেলা, ঠিক না? জেলার চেয়ে ছোট শহর হচ্ছে উপজেলা। তাহলে এই যে উপসর্গটা এখানে ব্যবহৃত হইলো, বাংলা ব্যাকরণও তোমাদেরকে পড়াই। এই উপশব্দটা কি? একটা বাংলা ব্যাকরণের উপসর্গ। এই উপশব্দের অর্থ হচ্ছে ছোট। উপশব্দের অর্থ কি? ছোট বা ক্ষুদ্র। বাংলা ব্যাকরণ পড়াই দিলাম একটু, ক্ষুদ্র বা ছোট। তাইলে আমরা এই ছোট চাপটাকে নাম দিব উপচাপ। উপচাপ। আর আরো একটা কথা আছে, বড় জিনিসটাকে বলা হয় অধি। বড়টাকে কি বলা হয়? অধি। এই যে অধি যে উপসর্গটা যুক্ত হইলো, এটার অর্থ হচ্ছে বড় বা বৃহত্তম। তাহলে এটার নাম হচ্ছে অধিচাপ। আশা করি উপচাপ এবং অধিচাপ বিষয়টা বুঝতে পারছো। হ্যাঁ, আচ্ছা, সিনিয়র যারা আছো তারা একটু কাইন্ডলি ছোটদেরকে ডিস্টার্ব করো না, ছোটরা ক্লাস করুক। হ্যাঁ, তোমরা তোমাদের আইসিটি ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। আচ্ছা, দেখো না বুঝলে প্রশ্ন করবা, না এলে অতিরিক্ত কমেন্ট করার দরকার নেই। পড়তে আসছো পড়ে যাও। হ্যাঁ, দুই একটা অক্ষর যদি শিখতে পারো তাইলে ওইটাই অনেক কিছু। এখান থেকে পরীক্ষায় আসবে, এটা 100% কনফার্ম। যারা এ প্লাসটা কনফার্ম করতে চাও, এ প্লাসটা কোনোভাবে মিস করতে চাও না, তারা ক্লাসটা মনোযোগ সহকারে করো। দেখো তাহলে আমরা উপচাপ মানে হচ্ছে ক্ষুদ্রতম চাপ। উপচাপ মানে কি? ক্ষুদ্র চাপ। আর অধিচাপ মানে বৃহৎ চাপ। বৃহৎ চাপ। এখন এখানে আমি একটা কথা লিখছি, অর্ধচাপ। অর্ধ মানে হচ্ছে কোন একটা বৃত্তকে তুমি যদি অর্ধেকটা করে কাটো, এটা আমি এখানে আঁকাই, এই বৃত্তটাকে যদি তুমি অর্ধেকটা করে কাটো, মানে কেন্দ্র বরাবর কাটো। কোন বরাবর? কেন্দ্র বরাবর। তাহলে কেন্দ্র বরাবর কাটলে আমরা যেই অংশটা পাবো,
কেন্দ্র বরাবর কাটলে আমরা যে অংশটা পাবো সেটা হচ্ছে, এই যে দেখো কেন্দ্র বরাবর কেটে নিছি কিন্তু আমি, এই যে কেন্দ্র বরাবর কাটছি, তাহলে এই যে উপরে একটা, এদিকে একটা, উপরের দিকে একটা অংশ পাইলাম, এইদিকে অর্ধেকটা পাইলাম, দেখো অর্ধেক বরাবর কেটে নিছি, তাহলে এই পাশেও আছে অর্ধেক, এই পাশেও আছে অর্ধেক। এই অর্ধেক চাপটার নাম হচ্ছে অর্ধচাপ। এই যে অর্ধেক মানে অর্ধেক, অর্ধ 1/2, অর্ধচাপ। আশা করি এই তিনটা টার্ম বুঝাইতে পারছি। বৃত্তচাপ কি? পরিধির অংশ, মানে বাউন্ডারির অংশ, ঠিক আছে, বাউন্ডারির অংশ। অর্ধচাপ মানে কি? অর্ধেকটা চাপ। এই যে অর্ধেকটা চাপ, অর্ধেকটা বাউন্ডারি, বাউন্ডারিটাকে তুমি যদি অর্ধেক করো তাহলে অর্ধেক যে বাউন্ডারিটা পাবা সেটা হচ্ছে অর্ধচাপ। উপ মানে হচ্ছে এখান থেকে ছোট একটা অংশ কাটলেই, যেমন আমি এইটুকু অংশ কাটছিলাম, এটা একটা উপচাপ। অধি মানে বড় চাপ, এইটুকু কাটলে দেখো এটা বাদ, তাহলে এই যে উপরে একটা বড় অংশ থাকলো, এই যে এটা, এটাকে বলা হয় অধিচাপ। আশা করি বুঝাইতে পারছি। এখন আসো কেন্দ্রস্থ কোণ এবং বৃত্তস্থ কোণ, খুবই গুরুত্বপূর্ণ স্লাইড এটা। কেন্দ্রস্থ কোণ এবং বৃত্তস্থ কোণ, এটা একটা গুরুত্বপূর্ণ স্লাইড। এই অংশটা একটু ভালো করে বুঝবা, খুবই ভালো করে বুঝতে হবে এটা। দেখো এই একটা বৃত্তে, এটা একটা কেন্দ্র। এখন আমি কেন্দ্রে একটা কোণ অঙ্কন করলাম, বলো কেন্দ্রে কোণ অঙ্কন করলে এই কোণটার নাম কি হবে? কেন্দ্রে কোণ অঙ্কন করলে এই কোণটার নাম কি হবে? আরেকটা হচ্ছে, আরেকটা কোণ আমি উৎপন্ন করাইলাম এই বাউন্ডারিতে। কোথায় উৎপন্ন করলাম? বাউন্ডারিতে, বা ওই যে সীমানায়। এখানে কি সীমানা না? এই সীমানার মধ্যে একটা কোণ উৎপন্ন হইলো। এই কোণটার নাম কি হওয়ার কথা একটু তুমি নিজের সাধারণ জ্ঞান দিয়ে চিন্তা করো তো। কেন্দ্রে যে কোণ উৎপন্ন হইলো এটা সেন্টার, এই সেন্টারের মধ্যে যে কোণটা উৎপন্ন হয়েছে এই কোণটার নাম কি হবে? আর এই যে বাউন্ডারির মধ্যে বা পরিধির মধ্যে, বাউন্ডারি মানে কি? এটা কি পরিধি, পরিধির উপরে যে কোণটা উৎপন্ন হয়েছে ওইটার নাম কি হইতে পারে? একটু তোমার নিজের কমন সেন্স দিয়ে উত্তর দাও, দেখি কি উত্তর দিতে পারো। কমেন্টে যে অতিরিক্ত কমেন্ট করলে আমি কারো কমেন্টে পড়বো না। আচ্ছা, স্নেহা কাকন ঝুমা বলছে যে কেন্দ্রে যেই কোণটা উৎপন্ন হবে, কেন্দ্রে যেই কোণটা উৎপন্ন হবে সেটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। সেটা কি কোণ? কেন্দ্রস্থ কোণ। আচ্ছা, কেন্দ্রে কেন্দ্রস্থ কোণ। সাব্বির সিয়াম বলছে কেন্দ্রে কেন্দ্রস্থ কোণ। আচ্ছা, আর কেউ কি বলতে পারে কিনা দেখি। তার মানে কেন্দ্রস্থ কোণ হচ্ছে যেই কোণ, যেই কোণ বৃত্তের কেন্দ্রে উৎপন্ন হয়, যেই কোণ বৃত্তের কেন্দ্রে উৎপন্ন হয়। কেন্দ্রস্থ কোণ হচ্ছে যেই কোণ বৃত্তের কেন্দ্র উৎপন্ন হয়। আচ্ছা, বৃত্তস্থ কোণ সাব্বির শাহরিয়ার বলছে। আর এই যে পরিধির উপরে যেই কোণ উৎপন্ন হয়, এইখানে যে কোণটা উৎপন্ন হইলো এটার নাম হচ্ছে বৃত্তস্থ কোণ। নাম কি? বৃত্তস্থ কোণ। তাহলে বৃত্তস্থ কোণের সংজ্ঞাটা কি লিখবো? যে পরিধির উপর, পরিধির উপর যে কোণ উৎপন্ন হয় তাকে বৃত্তস্থ কোণ বলে। আই হোপ কেন্দ্রের উপর কোণ হচ্ছে কেন্দ্রস্থ কোণ। কেন্দ্রস্থ কোণ, হ্যাঁ। যারা এটা কেন্দ্রস্থ কোণ বলছো খুবই থ্যাংক ইউ। যারা এটাকে বৃত্তস্থ কোণ বলছো তাদেরকেও আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ। আচ্ছা, এটা যদি বুঝো, এখন আসো আমাদের ইম্পর্টেন্ট, সবচেয়ে ইম্পর্টেন্ট একটা বেসিক। এটা আমরা আগে এই স্লাইডটা পড়ি। দেখো আমরা একটু বুঝে আসি আগে, একটু খেয়াল করে বুঝবো ভাইয়া। এটা বুঝলে তোমার 20-এর উপপাদ্য শেষ। ওই যে আগের উপপাদ্য গুলো যেমন ত্রিভুজের সর্বসম বুঝলে শেষ হইতো, এটা যদি তুমি বুঝো উপপাদ্য 20 মানে এই অধ্যায়ের সবচেয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ উপপাদ্য যেটা, সেটা তোমার শেষ। তাহলে আসো আমরা একটা ত্রিভুজ আঁকাই। এই একটা ত্রিভুজ, এই ত্রিভুজের কয়টা কোণ বলতো? ত্রিভুজের কয়টা কোণ এটা একটু দ্রুত কমেন্ট করে জানো। ত্রিভুজের কোণ কয়টা আছে একটু দ্রুত কমেন্ট করে জানো। এই ত্রিভুজের একটা বাহুকে আমরা বর্ধিত করলাম। কি করলাম? একটা বাহুকে আমরা এরকম বাড়ায় দিলাম, ঠিক আছে, এরকম লম্বা করে দিলাম। তাহলে এটাকে বলা হয় বাহুকে বর্ধিতকরণ। এটাকে কি বলে? বাহুকে বর্ধিতকরণ। বর্ধিত করলে
এখানে একটা কোণ উৎপন্ন হয়। এই কোণটার নাম হচ্ছে বহিস্থ কোণ। কোণটার নাম কি? বহিস্থ কোণ। মানে ত্রিভুজের বাইরে এই কোণটা উৎপন্ন হলো। বহিস্থ মানে কি? বাহিরে। বহিস্থ মানে কি? বাহিরে। এই কোণটা কি ত্রিভুজের বাহিরে তৈরি হয়েছে, এই জন্য এটার নাম বহিস্থ কোণ। আচ্ছা, ত্রিভুজের কোণ তিনটা, পরিধির উপর যে ওকে, ত্রিভুজের কোণ বলছে তিনটা। এখন দেখো এই ত্রিভুজের কোণ তিনটা কি কি? এটা একটা কোণ, 1 নাম্বার কোণ। এটা একটা কোণ, বললাম 2 নাম্বার কোণ। এটা একটা কোণ, বললাম 3 নাম্বার কোণ। এখন তোমার বলতে হবে এই বহিস্থ কোণের দূরের দুইটা কোণ কয়টা? এখানে তো 3টা কোণ আছে, 3টা কোণের মধ্যে দূরে কোণটা আছে? দূরে কোণ দুইটা আছে। দূরে কোণ দুইটা, অর্থাৎ এই 3টা কোণের মধ্যে এই বহিস্থ কোণের থেকে দূরে আছে কোনটা? বহিস্থ কোণের থেকে দূরে আছে কোনটা? দেখো, এই 1 নাম্বার আর 2 নাম্বার কিন্তু দূরে আছে, আর এই যে 3 নাম্বার, 3 নাম্বার তার কাছে আছে। তাহলে এই 3 নাম্বার বাদ, যে কাছে আছে তারা বাদ দিবা। বাদ দিলে বাকি যে দুইটা থাকে, এই দুইটার সমষ্টি হচ্ছে এই কোণের সমান। মানে আমি আসো আবার তোমাকে আরেকটা উদাহরণ দিয়ে বুঝাই, পরিমাপ দিয়ে বুঝাই। এই একটা ত্রিভুজ, ঠিক আছে? এই ত্রিভুজের আমি বললাম যে এই কোণটার পরিমাপ তুমি বের করবা। সরি, এই কোণটার পরিমাপ কত হয়? এক্ষেত্রে আমি দিয়ে দিলাম এটা 40 ডিগ্রি, এইটা 80 ডিগ্রি, এইটা 60 ডিগ্রি। এখন দেখো আমি কি বলছি, যে বহিস্থ কোণটা হচ্ছে অন্তস্থ বিপরীত দুই কোণের সমষ্টির সমান। অর্থাৎ এই যে 1 নাম্বার আর 2 নাম্বার কোণের সমষ্টির সমান, আর কাছে যে আছে সে বাদ। তাহলে এটা হচ্ছে 1 নাম্বার যোগ 2 নাম্বার এর এর সমান। তাহলে আনসার করো যে এই বহিস্থ কোণটার পরিমাপ কত? এই বহিস্থ কোণটার পরিমাপ কত দেখবো আমরা হুইজ ফার্স্ট। এখানে দেখো আমরা এই যে এটাকে যদি 1 নাম্বার কোণ বলি, 1 নাম্বার কোণ হচ্ছে 280, শুধু 80 ডিগ্রি, 2 নাম্বার হচ্ছে 60 ডিগ্রি, 3 নাম্বার কোণটা হচ্ছে 40 ডিগ্রি। তাহলে তোমার বলতে হবে এখানে কত ডিগ্রি আছে। দেখি কে আনসার করতে পারে। 1 এবং 2 দূরে, 3 কাছে। হ্যাঁ, তাহলে কাছে যে আছে তাকে বাদ দিবা। 140 ডিগ্রি। আচ্ছা, ঝুমা বলছে 140 ডিগ্রি। দেখি, তাহলে আমরা কাছে যে আছে তাকে বাদ দিব। তাহলে বাদ দিলে বাকি যে দুইটা থাকে ওইটার যোগফল। তাহলে 60 যোগ 80 মানে হচ্ছে 140 ডিগ্রি। তাহলে এই কোণটা কত ডিগ্রি? 140 ডিগ্রি। ওকে, সাব্বির সিয়াম বলছে 140 ডিগ্রি। গুড, ভেরি গুড। রাত্রি দাস বলছে 140 ডিগ্রি। আচ্ছা, আরো কেউ আনসার দাও। তাহলে আরো একটা প্রশ্ন দেই, এই প্রশ্নের আনসার আমরা পরে নিচ্ছি। আরো একটা দিলাম যে এই একটা কোণ, এটা হচ্ছে 90 ডিগ্রি, ঠিক আছে? এটা দিলাম 60 ডিগ্রি, এটা দিলাম 30 ডিগ্রি, এখানে একটা বর্ধিত করলাম। তাহলে এই কোণের পরিমাপ কত? এটা একটু সবাই দ্রুত কমেন্ট করে জানাবো। বৃত্তের উপর আলিফ মিয়া বলছে, আচ্ছা স্যার, একটা বৃত্তের কয়টা উপচাপ বা অধিচাপ থাকতে পারে? যেমন একটা নির্দিষ্ট বৃত্তে গঠিত উপচাপ অধিচাপের সংখ্যা নির্দিষ্ট থাকে কি? না, নির্দিষ্ট থাকে না। তুমি এখান থেকে যতগুলা মন চায় ততগুলোই কাটতে পারবে। একটা বৃত্ত থেকে তুমি যেভাবে মন চায় সেভাবেই কেটে নিতে পারবে। তুমি যদি একটু অংশও কেটে নাও সেটাও একটা চাপ, এবং অর্ধেকের চেয়ে কম হইলে সেটা উপচাপ, অর্ধেকের চেয়ে বেশি হইলে সেটা অধিচাপ। আচ্ছা, এটা কত দেখো, এটা কত কেউ বলো একটু। স্টিল না 34। ওকে, দেখি এটা কে আনসার দিতে পারলো। রাত্রি দাস বলছে 150, সাব্বির সিয়াম বলছে 150, সুজুকা বলছে 150। হ্যাঁ, তাহলে এটা আমরা কিভাবে বের করলাম? এটা একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ, এটা এমসিকিউতে আসবেই। তাহলে কাছেরটা কেটে দিবা, কাছেরটা কেটে দিলে বাকি যে দুইটা থাকে ওইটার যোগফল। তাহলে হচ্ছে 150 ডিগ্রি। ভেরি গুড। তোমরা যারা পারছো, যারা ইসলাম বলছে 150 ডিগ্রি, দীপু দীপু বলছে 150 ডিগ্রি। ওকে, ভেরি গুড। তাহলে দেখো আমি এটাকে একটু সুন্দর করে লিখে রাখছি। দেখো কি বলছি, একটা ত্রিভুজের, এটাকে আমি একটু নাম দিই, এটা এ, অন্য কালি দিই। দেখো, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, এটা হচ্ছে ডি।
তাহলে দেখো এই বহিস্থ কোণটার নাম কি? সি বিন্দুতে কোণ, তাহলে সি মাঝখানে, যে বিন্দুতে কোণ সে মাঝখানে, তার দুইটা প্রান্ত বিন্দু কোথায়? একটা এ তে আর একটা বি তে, তাহলে এ এ আর ডি বসাই দেব। সমান কোন দুইটা কোণের সমষ্টি? এই কোণ বাদ, তার কাছে যে আছে সে বাদ, এই বি কোণের সমষ্টি, তাহলে বি কোণ, বি বিন্দুতে কোণ, বি মাঝখানে, আর এর প্রান্ত বিন্দু দুইটা একটা সি তে আর একটা এ তে, তাহলে একটা সি তে একটা এ তে, প্লাস এই দুইটা প্লাস করতে হয় না? এই দুইটা তো প্লাস করতে হয়, তাহলে এ বিন্দুতে কোণ, এ বিন্দুতে কোণ, এ মাঝখানে, আর এর দুইটা প্রান্ত বিন্দু কোথায়? একটা বি তে একটা সি তে, একটা বি তে আর একটা সি তে, তাহলে বি এ সি। আই হোপ এটা বুঝাইতে পারছি। এটারে সুন্দর করে বাংলায় এটা বলে যে ত্রিভুজের যে কোনো একটি বাহুকে বর্ধিত করলে, দেখো ত্রিভুজের যে কোনো একটি বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয় তা অন্তস্থ বিপরীত। এই যে বিপরীত কথাটা কোথায়? এই বিপরীত কথাটা দ্বারাই বোঝায় যে সাথে যে আছে সে বাদ, সাথে লাগানো যে আছে সে বাদ। এই বিপরীত কথাটার অর্থ হচ্ছে সাথে লাগানো যে আছে তারে বাদ দিবা। তাহলে কি বলছি? ত্রিভুজের যে কোনো একটা বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয় তা অন্তস্থ বিপরীত দুই কোণের সমষ্টি সমান। অন্তস্থ বিপরীত দুই কোণ, এই কথাটা কিন্তু গুরুত্বপূর্ণ, এই বিপরীত কথাটা বলাটা গুরুত্বপূর্ণ। আই হোপ এটা বুঝাইতে পারছি। এটা যদি বুঝো তাহলে তোমার কাছে এখনের যে উপপাদ্যটা পড়াবো এটা H2O মনে হবে, আর কিচ্ছু না। এই লাইনটা বুঝতে পারছো কিনা একটু জানাবো। এই লাইনটা যে লিখলাম, যেটা আমি হলুদ বর্ডার করে দিছি, ওইটা বুঝছো কিনা তা জানাও। ত্রিভুজের বহিস্থ কোণের পরিমাপ হচ্ছে তার দূরের দুই কোণের সমষ্টির সমান। হ্যাঁ, এটাকে একটু বইয়ের ভাষায় বলতে গেলে বা সুন্দর করে বলতে গেলে বলতে হবে যে বহিস্থ কোণ উৎপন্ন হয় তা অন্তস্থ অন্তস্থ বিপরীত দুই কোণের সমষ্টির সমান। বুঝছি। আচ্ছা, এটা যদি বুঝো তাহলে দেখো আমার এই উপপাদ্য প্রমাণ আমার হয়ে গেছে, এই উপপাদ্যের প্রমাণ আমার হয়ে যাবে। তোমরা জাস্ট চিত্রগুলো একটু মনে রাখবা, তোমরা জাস্ট তোমাদেরকে আমি বলবো যে চিত্রগুলো মনে রাখবা। তাহলে দেখো বলছে কি, একটা বৃত্তের একই চাপ, এই যে চাপটা একই নিতে হবে, কি নিতে হবে? একই চাপ। তার মানে আমার একটা বৃত্ত নিলে, আমি যদি একটা বৃত্ত অঙ্কন করি, এই বৃত্তের উপর আমার চাপ নিতে হবে একই। তুমি যদি মানে চাপ মানে কি, বাউন্ডারি থেকে কোনো একটা অংশ কেটে নেওয়া, তা তুমি যদি কোনো অংশ কেটে নিতে চাও, তাহলে আমি ধরলাম এইটুকু অংশ কেটে নিছি, এইটুকু অংশ কেটে নিছি, তাহলে এটা একটা চাপ। আমি এই চাপটার নাম দিলাম এ বি চাপ। কি চাপ নাম দিলাম? এ বি চাপ। বুঝছো কিনা? একই চাপ, এই যে আমি একটা চাপ নিলাম এ বি চাপ। তুমি এটা নিজের মতো করে যে কোনো চাপ নিতে পারো। মানে চাপ মানে কি, এই বাউন্ডারি থেকে একটু অংশ কেটে নিলাম, তাহলে বাউন্ডারি থেকে একটু অংশ কেটে নিলাম। উপর দণ্ডায়মান, দণ্ডায়মান মানে কি? দণ্ডায়মান মানে কি? দাঁড়িয়ে থাকা নাকি? দাঁড়িয়ে থাকা, এই চাপের উপরে দাঁড়িয়ে থাকা। কেন্দ্রস্থ কোণ, কেন্দ্রস্থ কোণ কই তৈরি হয়? কেন্দ্রস্থ কোণ তৈরি হয় কেন্দ্রে। কেন্দ্রস্থ কোণ কোথায় তৈরি হয়? কেন্দ্রে। তাহলে আমি একটা কেন্দ্রস্থ কোণ তৈরি করলাম। এটা বিন্দুর নাম কি দিব? অ বিন্দু। কেন্দ্রটার নাম কি দিব? অ। কেন্দ্রস্থ কোণ, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে বৃত্তস্থ একটা কোণ লাগবে। বৃত্তস্থ কোণ কই তৈরি হয়? বৃত্তস্থ কোণ তৈরি হয় বাউন্ডারিতে বা পরিধিতে। তাহলে বৃত্তস্থ কোণটা তৈরি হবে পরিধিতে। বৃত্তস্থ কোণটা কোথায় তৈরি হবে? পরিধিতে। দেখো তো চিত্রটা বুঝছো কিনা, চিত্রটা বুঝছো কিনা বলো। এটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপপাদ্য। তাহলে দেখো আমার চিত্র কমপ্লিট, ডাক অনুসারে আমার এই চিত্র কমপ্লিট। বুঝছো কিনা একটু সবাই জানাবা। আহা, চিত্রটা ডিলিট হয়ে গেল। আচ্ছা দেখো, আমি আবারও চিত্রটা একটু আঁকি, আবারও যারা বুঝছো না তারা বুঝে নিতে পারবো।
দেখো কি বলছে, একই চাপ, তাহলে আমি যে কোনো একটা চাপ কেটে নিব, যে কোনো একটা অংশ আমরা এখান থেকে কেটে নিব। আমরা এইটুকু অংশ কেটে নিলাম, এই অংশটার নাম দিলাম এ এবং বি। তাহলে যে কোনো চাপের নাম দিলাম কি এ। দণ্ডায়মান মানে কি, দাঁড়িয়ে থাকা। কেন্দ্রস্থ কোণ মানে কেন্দ্রে উৎপন্ন কোণ। তাহলে এটা যদি বৃত্তের কেন্দ্র হয়, তাহলে বৃত্তের বৃত্তের কেন্দ্রে উৎপন্ন কোণ। হ্যাঁ, বৃত্তের কেন্দ্রে উৎপন্ন কোণ। পরে বলছে বৃত্তস্থ কোণ, তার মানে বাউন্ডারিতে বা পরিধিতে উৎপন্ন কোণ। তাহলে পরিধিতে উৎপন্ন কোণ। এই হচ্ছে আমার চিত্র, ডাক অনুসারে আমার চিত্র আঁকা কমপ্লিট। এখন আমার লিখতে হবে বিশেষ নির্বাচন। তাহলে দেখো আমি তোমাকে বিশেষ নির্বাচন লিখে দিই। বিশেষ নির্বাচন কি লিখবো, আমি এখান থেকে দেখে লিখবো। এখানে বলছে বৃত্তের, আমি বলবো অকেন্দ্র বিশিষ্ট বৃত্তের। মনে করি এটা তো লিখতে হবে, মনে করি, মনে করি অকেন্দ্র বিশিষ্ট বৃত্ত, অকেন্দ্র বিশিষ্ট বৃত্তের। বৃত্তের লেখছে, তাহলে আমরা বৃত্তের লিখবো। একই চাপ, আমরা এই চাপটার নাম কি দিছি, এবি। এবি চাপের উপর, তাহলে বলবো এবি চাপের উপর দণ্ডায়মান, দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ। তাহলে কেন্দ্রস্থ কোণের নাম লিখবা। দেখো কেন্দ্রস্থ কোণ, কেন্দ্রস্থ কোণটা দেখো কোথায় তৈরি হলো। এটা যদি আমি অ বিন্দু দেই, তাহলে অ বিন্দুতে কেন্দ্রস্থ কোণটা তৈরি হলো। তাহলে অ বিন্দুতে কোণ, অ মাঝখানে। আর এই কোণের দুইটা প্রান্ত বিন্দু কোথায়, একটা এতে একটা বিতে। তাহলে এ ও বি। এই কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে বৃত্তস্থ কোণের দ্বিগুণ, দ্বিগুণ হচ্ছে বৃত্তস্থ কোণ। বৃত্তস্থ কোণ কোথায়, যে এখানে তৈরি হলো। আমি এটাকে নাম দিলাম, ধরলাম টি দিলাম। তাহলে দেখো টি বিন্দু দেখুন, টি মাঝখানে, এ আর বি হচ্ছে দুইটা প্রান্ত বিন্দু। এটা বৃত্তস্থ কোণ, এটা এটা হচ্ছে। তুমি চাইলে এখানে একটু কথা লিখে দিতে পারো যে প্রমাণ করতে হবে যে, বা তুমি এটাকে দেখো আমি আরো ডিটেলস লিখে, এটাও থাকতে পারে। অথবা এটার পরিবর্তে তুমি আর একটু ডিটেলসও লিখতে পারো। কি ডিটেলস লিখতে পারো, যে তুমি আগে নামগুলো পরিচয় করাইলা, যে কেন্দ্রস্থ কোণ এটা, এবং এবং বৃত্তস্থ কোণ, এবং বৃত্তস্থ কোণ, টি বিন্দুতে কোণ, টি মাঝখানে দুটা প্রান্ত বিন্দু এ এবং বি, এবং বি। এখন তুমি লিখতে পারো প্রমাণ করতে হবে যে, এটা বেশি সুন্দর হয়, আগেরটার থেকে এটা বেশি সুন্দর হয়। প্রমাণ করতে হবে যে, কি প্রমাণ করতে হবে, কেন্দ্রস্থ কোণটা বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে কেন্দ্রস্থ কোণ হচ্ছে এ ও বি, এ ও বি, এটা হচ্ছে বৃত্তস্থ কোণ এ টি বি এর দ্বিগুণ, এ টি বি এর দ্বিগুণ। এখন এটার ক্ষেত্রে একটা অঙ্কন আছে, এই অঙ্কনটা একটু মনে রাখবা। তুমি জাস্ট চিত্রগুলো মনে রাখবা, আর প্রমাণ, প্রমাণ লজিকেই হবে। দেখো চিত্র হচ্ছে, এটারে মাঝখান দিয়ে কাইটা একটা ত্রিভুজ বানাইতে হবে। মাঝখান দিয়ে, চিত্রটা একটু ভালো করে আঁকি, এটাকে একদম মাঝ বরাবর দিতে হবে। এখানে টি বিন্দু দিয়েছিলাম, কাইটা একটা ত্রিভুজ বানাইতে হবে। তাহলে কি করছি দেখো, এই অ এবং টি যোগ করছি, বা টি কমা অ যোগ করছি, এবং এটা একটু বর্ধিত করছি। বর্ধিত করে আমি এটাকে দিলাম, ধরো এফ দিলাম। এটাকে কি দিলাম, এফ। তাহলে টি কমা অ যোগ করে অঙ্কনে লিখবা, টি কমা অ যোগ করি ও এফ পর্যন্ত বর্ধিত করি, এফ পর্যন্ত বর্ধিত করি। এই যে আমি অতিরিক্ত যে কাজটা করলাম, এটা আমরা অঙ্কনে লিখে দিলাম। এখন আমরা প্রমাণ করব। আমাদের মেইন ধাপ হচ্ছে প্রমাণ। মেইন ধাপ কি, প্রমাণ। দেখো প্রমাণ এটা খুবই ইজি, প্রমাণ খুবই ইজি। এটা বুঝছো কিনা একটু কমেন্ট করে জানাও। এটা কি সবাই বুঝছো কিনা একটু দ্রুত জানাও। ওকে, হ্যাঁ জুমা, এ বি চাপটা যেহেতু অর্ধেকের চেয়ে ছোট হয়েছে, তার মানে এটাকে উপচাপ বলতে পারবো। এটাকে কি বলবো, উপচাপ বলতে পারবো। সাব্বির মাইট দিব কিন্তু।
এইটুকু সময় ধৈর্য হয় না? 40 মিনিট হইলো না এখনো, কেবল 40 মিনিট হলো। ওকে, সাব্বির বলছে বুঝছি। আচ্ছা, কেউ না বুঝলে প্রশ্ন করবা। প্রশ্ন করতে কোনো কার্পণ্য বোধ করবা না, একদম নিজের ভাইয়ের মতো মনে করে প্রশ্ন করবা। আচ্ছা, এখন দেখো, আমার এখানে একটা ত্রিভুজ তৈরি হয়েছে। দেখো ত্রিভুজটার চেহারাটা একটু জাস্ট চিন্তা করো। ত্রিভুজটা কত বড় খাচ্চর, তার চেহারাটা কেমন হয়েছে দেখো। তার চেহারাটা হয়েছে এরকম। দেখো, এই একটা ত্রিভুজ হয়েছে, পরে এখানে একটা বর্ধিত, এই যে একটা কি হয়েছে, বহিস্থ কোণ তৈরি হয়েছে। দেখো আমি ত্রিভুজটাকে আগে দেখাই, পরে বহিস্থটা দেখে। দেখো ত্রিভুজটা কেমন খাচ্চর। ত্রিভুজটা হয়েছে হচ্ছে এরকম। দেখো এরকম ত্রিভুজ আমরা চিত্রে পাই কিনা। দেখো এরকম একটা ত্রিভুজ এই যে এখানে আছে, এই যে দেখো, দেখছো বিষয়টা কেমন খাচ্চর হইলো, শাকচুন্নির মতো হয়েছে চেহারা। হ্যাঁ, এখন তুমি এই বাহুটাকে দেখো, এখানে বর্ধিত করা আছে। এই বাহুটা কি আছে? বর্ধিত করা আছে। তাহলে এই বাহুটা বর্ধিত, এই বাহুটা বর্ধিত হইলে এখানে একটা বহিস্থ কোণ তৈরি হয়েছে। আচ্ছা, এখন তোমরা বলো, এইখানে এটা দিলাম 40 ডিগ্রি, এটা দিলাম 70 ডিগ্রি, আর এটা দিলাম 80 ডিগ্রি। বলো তো এই কোণটার পরিমাপ কত? এটা যে বলতে পারবা সে ব্রিলিয়ান্ট। এইটা যে বলতে পারবে সে ব্রিলিয়ান্ট। দেখবো কে সেই ব্রিলিয়ান্ট বাচ্চাটা। সেই ব্রিলিয়ান্ট বাচ্চাটাকে আমরা খুঁজছি। হ্যাঁ, সাব্বির রকেটের মতন। দেখি আমাদের ব্রিলিয়ান্ট বাচ্চাটাকে। দ্রুত আনসার করো, লেখা বোঝা যাচ্ছে না। এটা 40 ডিগ্রি, এটা 40, এটা 70, এটা 70, এটা 80। এটা 80 হলে এখানে কত ডিগ্রি কোণ উৎপন্ন হয়? তাহলে কিভাবে করব, আমি একটু করাই দেই। যে কাছে যে আছে তারা প্রথমেই বাদ দিব, আর বাকি দুইটার যোগফল, বাকি দুইটার যোগফল। তাহলে 40, 70 আর 40, 110 ডিগ্রি, 110 ডিগ্রি। ওকে, হ্যাঁ সাব্বির বলছে 110 ডিগ্রি। তারা আবার বলেন কোণের মানগুলো আছে, তারা পারবি, আমি তাদের প্রতি বিশ্বাস আছে যে যে কয়েকজন ক্লাস করতেছো এরা পারবা। আচ্ছা দেখো, তাহলে আমার এইখানেও দেখো, আমি এই অ্যাপ্লাইটা এখানে করব। এই কোণটা আমরা এই যে সাথে লাগানো যে কোণ আছে ওই কোণ বাদ, তাহলে আমরা একটা ত্রিভুজ নিয়ে কাজ করতেছি, এই পাশটা। তাহলে এই পাশটা ত্রিভুজের নাম কি দেখো? এ ও টি। তাহলে লিখবো ত্রিভুজ এ ও টি এ, ত্রিভুজ এ ও টি এ, ত্রিভুজ এ ও টি এ। এখানে এই বহিস্থ কোণ, এটার নাম কি? বহিস্থ কোণ। বহিস্থ কোণটা কোন বিন্দুতে? ও বিন্দুতে। তাহলে ও মাঝখানে লিখবা বহিস্থ কোণ, বহিস্থ, বহিস্থ কোণ কমা ও বিন্দুতে কোণ, ও বিন্দুতে কোণ, তাহলে ও মাঝখানে। আর দেখো এই কোণটার প্রান্ত বিন্দু কোথায় আছে? এই যে কোণটা আছে এটার প্রান্ত বিন্দু একটা এফ এ, আরেকটা হচ্ছে এ তে। তাহলে এফ এ সমান, আমরা বলছি কি বলছি দেখো তো, যে সাথে যে আছে সে বাদ, বাকি দুইটার যোগফল। তার মানে এটা এবং এটার যোগফল। এটা হচ্ছে এ বিন্দুতে কোণ, তাহলে কোণ এ, কোণ এ। এ কোণের দুইটা প্রান্ত বিন্দু কোথায়? একটা হচ্ছে ও তে, আরেকটা হচ্ছে টি তে। তাহলে একটা ও তে, আরেকটা হচ্ছে টি তে। প্লাস এই যে আরেকটা কোণ, এটা টি বিন্দুতে কোণ, তাহলে টি মাঝখানে, টি মাঝখানে। আর দেখো এই টি কোণের প্রান্ত বিন্দু কোথায়? একটা ও তে, আরেকটা এ তে, আরেকটা এতে, একটা অতে, একটা এতে। এই যে বহিস্থ কোণ সমান এটা, বহিস্থ কোণ সমান এটা পাইলাম। এই যে বহিস্থ কোণ, এখানে এই বাংলা লেখাটা একটু লিখে দিবা। আগের পেজে যে বাংলা লেখাটা ছিল, কি বাংলা লেখা ছিল? কোনো একটি ত্রিভুজের, ত্রিভুজের যে কোনো একটি বাহুকে বর্ধিত করলে যে
বহিস্থ কোণ উৎপন্ন হয় তা অন্তস্থ মানে ভিতরের অন্তস্থ বিপরীত, এই কথাটা উল্লেখ করতে হবে, বিপরীত দুই কোণের সমষ্টির সমান। কথাটা কিন্তু কঠিন না, সমষ্টির সমান। একবার আমার সাথে বলো, ত্রিভুজের যে কোনো একটা বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণ তৈরি হয় তা অন্তস্থ মানে ভিতরের বিপরীত, সাথে লাগাইলে যেটা বাদ, বিপরীত দুই কোণের যোগফল বা সমষ্টির সমান। তাহলে এই যে দেখো আমরা সাথে লাগানো যেটা এটা কাইটে দিয়েছিলাম। এখন এটা বুঝছো কিনা বলো, এই কাহিনীটা বুঝছো কিনা বলো। ওকে, এখন দেখো এই ত্রিভুজটাতে এইটা একটা বৃত্তের ব্যাসার্ধ, যে অ থেকে অ বিন্দু থেকে কেন্দ্র থেকে এ বিন্দুর দূরত্ব নাকি একটা ব্যাসার্ধ, আবার অ বিন্দু থেকে টি বিন্দুর দূরত্ব এটাও কি একটা ব্যাসার্ধ। এই দুটা কি, যে সাদা করলাম যে অংশটা, দেখো যে অংশটা আমি সাদা করছি, গাঢ় সাদা করছি, এই দুটা কি একটা ব্যাসার্ধ না? এই দুটা কি ব্যাসার্ধ। তাহলে আমি বলতে পারি এ ও এবং ও টি সমান, এ ও এবং টি ও এরা পরস্পর সমান, এ ও সমান টি ও। তাহলে কোনো একটা ত্রিভুজের যদি দুইটা বাহু সমান হয়, কোন তোমাদের কাছে আমার প্রশ্ন, কোনো একটা ত্রিভুজের যদি দুইটা বাহু সমান হয় তাহলে ওই ত্রিভুজটার নাম কি? কোনো একটা ত্রিভুজের দুইটা বাহু সমান হলে ওই ত্রিভুজটার নাম কি? আমি একটু এই জিনিসটা একটু একটু বুঝাই নাই তোমাদের। ধরলাম আমি এই বাহু আর এই বাহু সমান, তাহলে এই যে এ বি সি ত্রিভুজটা আছে এই ত্রিভুজটার নাম কি? এই ত্রিভুজটার নাম কি, এটা একটু আমাকে জানাইতে হবে। এরপরে হচ্ছে আমি তোমাদের জন্য একটা সমস্যা রেডি করতেছি। এই তো বাচ্চা বাচ্চা আসা পরে থেকে দেখো, এই বাহু এবং এই বাহু সমান হইলে, হ্যাঁ অনেকেই বলে দিছে সমদ্বিবাহু সমদ্বিবাহু, ওকে, সুজুকা সমদ্বিবাহু, সাব্বির সমদ্বিবাহু, তাহলে এটার নাম হচ্ছে সমদ্বিবাহু। তার মানে আমার আগের পেজের আমি বলতে পারি ত্রিভুজ এ ও টি একটি সমবাহু ত্রিভুজ। সুতরাং ত্রিভুজ এ ও টি একটি সমদ্বিবাহু ত্রিভুজ। ত্রিভুজ এ ও টি একটি সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ওকে, জুমা বলছে সমদ্বিবাহু, রিয়া মাত্র আসছে সমদ্বিবাহু, সুজুকা সমদ্বিবাহু, হ্যাঁ সমদ্বিবাহু। এখন দেখো আমি তোমাদেরকে আরেকটা জিনিস শিখাবো। সমদ্বিবাহুর এটা হচ্ছে ভূমি, ঠিক না? এটা হচ্ছে ভূমি, ভূমির সাথে লাগানো যে দুটা কোণ, ভূমির সাথে লাগানো যে দুটা কোণ এদেরকে বলা হয় ভূমি সংলগ্ন কোণ। এদেরকে কি বলা হয়? ভূমি সংলগ্ন 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 কোণ। এই ভূমি সংলগ্ন কোণগুলো পরস্পর সমান, পরস্পর সমান। তার মানে কি, স্যার আমাদেরকে একটা কোয়েশ্চেন দেন, কোয়েশ্চেন হচ্ছে এটা যে এই বাহু সমান, মানে এটা এমসিকিউ এইভাবে আসবে। আমি একটা এমসিকিউ দিই, এমসিকিউটা হচ্ছে এটা 10 সেন্টিমিটার, এটাও 10 সেন্টিমিটার, ঠিক আছে, আর এইখানে হচ্ছে 60 ডিগ্রি কোণ, তাহলে এইখানে কত ডিগ্রি কোণ? এটা হচ্ছে একটা এমসিকিউ এর প্রশ্ন। এমসিকিউ প্রশ্নগুলো এইভাবে হয়। তাহলে দেখি এটা কে বলতে পারে। আচ্ছা ঠিক আছে, তাহলে ভূমির সাথে লাগানো যে কোণ সেটাকে আমরা বলবো ভূমি সংলগ্ন কোণ, আর ভূমি সংলগ্ন কোণ দ্বয় পরস্পর সমান। ভূমি সংলগ্ন কোণ দ্বয় যদি পরস্পর সমান হয় তাহলে এটা দিলাম 10 সেন্টিমিটার, আবার এটাও দিলাম 10 সেন্টিমিটার, তার মানে এই বাহু সমান, আর এটা ভূমি, আর ভূমির সাথে লাগানো এই একটা কোণ, এই আর একটা কোণ, এরা পরস্পর সমান। তাহলে এখানে 60 হইলে এখানেও আছে, এখানেও আছে, ঠিক কে বলতে পারে এটা? সাব্বির বলে দিচ্ছে এখানেও আছে 60, এখানেও আছে 60। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। ওকে, আসলে এই জিনিসটা আমরা এখানে অ্যাপ্লাই করি, এই জিনিসটাই আমরা এখানে অ্যাপ্লাই করি। এই জন্য
আমি একটু কাজ করবো, এটাকে একটু উপরের দিকে উঠাই দেবো। দেখো আমি আরো একটা পেজ নিয়ে যাই তাহলে, অথবা এটা পেজই নেই। হ্যাঁ, তাহলে এটা যেহেতু সমবাহু ত্রিভুজ, চিত্রটা আবার আঁকতে হবে, পেজ নিলে চিত্রটা আঁকতে হবে। এই জন্য আমি একটু এই লেখাটা মুছে দিই। হ্যাঁ, এই পাশে এই লেখাটা আমি একটু মুছে দিই, তাইলেই হবে। এটা একটু সবাই আগের পেজ থেকে যখন নোট করবা তখন আগের পেজে আছে। হ্যাঁ, এই লেখাটা হচ্ছে আগের পেজে আছে, সেখান থেকে নোট করে নিব। আগের পেজে তো আমাদের এই লেখাটা আছে, সেখান থেকে নোট করে নেব। দেখো তাহলে এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ। এই যে ত্রিভুজটা দেখো, এই যে ত্রিভুজটা সমদ্বিবাহু, এই বাহু আর এই বাহু সমান। তাহলে এইখানে যেই কোণটা আছে এই কোণ, আর এইখানে যে কোণটা আছে এই দুইটা কোণ সমান। কারণ তখন এই যে এই দুইটা যদি সমান বাহু হয় তখন এইটা ভূমি। এটা কি ভূমি। সমান বাহু ছাড়া বাকি যেটা থাকে সেটা ভূমি। তাহলে ভূমির সাথে লাগাইলে কোন দুইটা কোথায়? এই যে এ বিন্দুতে একটা, আরেকটা টি বিন্দুতে একটা, এ বিন্দুতে আরেকটা টি বিন্দুতে, অর্থাৎ এই দুইটা কোণ। এই যে দেখো, একটা এ বিন্দুতে আরেকটা হচ্ছে টি বিন্দুতে। তাহলে এ বিন্দুতে কোনটাকে আমরা কি নাম দিব? এ বিন্দুতে উৎপন্ন কোণ। আরেকটা প্রান্ত বিন্দু হচ্ছে ও তে, আরেকটা প্রান্ত বিন্দু হচ্ছে টি তে। সমান সমান, দেখো আরেকটা কোণ কোথায়? টি বিন্দুতে। তাহলে কোণ টি, টি বিন্দুতে কোণ। এই টি এর প্রান্ত বিন্দু একটা অতে, একটা এতে, একটা অতে, একটা এতে, এরা পরস্পর সমান। তাহলে দেখো এই দুইটা জিনিস যদি পরস্পর সমান হয়, এখানে যদি সমান হয় এরা, তাহলে আমার প্রমাণে কোন বিন্দুতে কোনটা আছে? দেখো প্রমাণে আছে আমার টি বিন্দুতে যে কোণটা উৎপন্ন হইলো সেটা আমার প্রমাণে আছে, যে এ ও বি সমান 2 কোণ এ টি বি। এটা আবার বোঝাবো, শুধু তোরা দেখতে থাক। এ ও বি সমান 2 কোণ এ টি বি, ঠিক আছে? তাহলে আমার প্রমাণের টি কোণ আছে, তাহলে আমি কি ও কোণটারে টি কোণের মতো লিখতে পারি না? এই লেখাটারে এই লেখাটার মতো করে লিখতে পারি না, কারণ এরা দুজন সমান। যে এখানে যদি ধর থাকতো ওয়াই প্লাস এক্স, এখন আমি বলছি ওয়াই ইজ ইকুয়াল টু এক্স, ওয়াই ইজ ইকুয়াল টু এক্স, তাহলে কি ওয়াই এর জায়গায় আমরা এক্স লিখতে পারি না? এক্স প্লাস এক্স লিখতে পারি না, এরকম 2x লিখতে পারি না? বলো লিখতে পারি কিনা? ওকে, তাহলে দেখো আমরা এইটা থেকে, এই যে এখান থেকে আমি লিখতে পারি, এটা চাইলে তোমরা 1 নং সমীকরণ দিতে পারো। এটাকে 1 নং সমীকরণ, তাহলে লিখবে 1 নং হতে, 1 নং হতে, 1 নং হতে কোণ, কোণ এফ ও এ, এফ ও এ সমান, এফ ও এ সমান, এই যে দেখো আমি এটাকে আমি টি এর এই এটা যা ছিল, এটা যে কথাই এই অংশটা সেই কথাই, কারণ আমি এখানে বলছি যে ও এ টি সমান ও টি এ। এখন আমার প্রমাণে আছে টি, তাহলে কি আমি টি কে চেঞ্জ করবো নাকি টি কে রাখবো? যে প্রমাণে আছে তাহলে তো আমি রাখবো, তাহলে আমি টি রে রাখবো। এই যে এই কোণটারে এরকম রাখবো, আর এইটারে এইটা লিখবো, তার মানে আমি এই কোণটারে সেম সেম রাখবো, আর এই যে এই কোণটারে আমি এটার মতো করে লিখবো। তাহলে এ কোণটাকে আমি লিখবো ও টি এ, ও এ টি কে লিখবো, এই যে ও এ টি কে লিখবো ও টি এ, কোণ ও টি এ প্লাস ও টি এ, প্লাস কোণ ও টি এ প্লাস ও টি এ, ও টি এ। তাহলে দেখো দুইটা একজাত জিনিস যোগ করলে, যে এক্স প্লাস এক্স এ হয় 2x, তাহলে দুইটা একজাত জিনিস যোগ করলে কত হয়? 2x। আমাদের প্রমাণ শেষ। কোণ এফ ও এ সমান 2 কোণ ও টি এ, 2 কোণ ও টি এ। এটা বুঝছিস কিনা বল? দেখ ঠান্ডা মাথায় দেখ, এটা আবারও করাই দেবো, আবারও করাই দেবো, কোনো প্যারা নাই, কোনো প্যারা নাই, চিল। আমাদের আজকের ক্লাসটা জাস্ট 1 ঘন্টা 10 মিনিট হবে, 1 ঘন্টা 10 মিনিট, 1 ঘন্টা 10 মিনিট হবে আমার। আরে রিয়া বুঝে গেছে, আচ্ছা যারা বুঝছো তো বুঝছো, কিন্তু আমরা এটা আবারও বুঝাবো। যারা বুঝছো তারা খুবই ভালো, ভাইয়া আজ মিথ্যা ভালো উত্তর দিছে, ওর থেকে ভালো হওয়ার টিপস। ওকে, আচ্ছা দেখো এই জিনিস আমরা আবারও বুঝবো। দেখো আমি আবারও একটু চিত্রটা ওইটা আঁকে নেই, ওইটা আঁকা নেই, ওইটা একটা আঁকা নেই। দেখো তাহলে আমরা এখান থেকে একটা চাপ কেটে নিয়েছিলাম, যে এখন আমি এত বিস্তারিত লিখবো না, এটা এ, এটা টি। তাহলে অ বিন্দুতে কোণ উৎপন্ন করছিল কেন্দ্রস্থ কোণ, আর টি বিন্দুতে উৎপন্ন করছিল বৃত্তস্থ কোণ। আর অতিরিক্ত হিসাবে
অতিরিক্ত হিসাবে আমরা কি করছিলাম, এখান থেকে এটা ভাবে যুক্ত করে এফ পর্যন্ত বর্ধিত করছিলাম, এটা হচ্ছে অকেন্দ্র। তাহলে আমরা কাজ করছি হচ্ছে এই ত্রিভুজটা নিয়ে কাজ করছি, ঠিক না? এই ত্রিভুজটার নাম হচ্ছে এওটি ত্রিভুজ। প্রমাণ, আমি শুধু প্রমাণটা আবার লিখতেছি, দেখো প্রমাণ ত্রিভুজ এ ও টি এ, ত্রিভুজ এ ও টি এ। এই যে বহিস্থ কোণ, এটা পাশের কোণটা কেটে দিবা, আর বাকি দুইটা কোণ কোথায়, এই যে এই কোণ, এই কোণ। তাহলে এ বিন্দুতে কোণ, তাহলে আমি লিখতে পারি কোণ এই বহিস্থ কোণটা সমান এফ ও এ, এফ ও এ সমান কোণ এ বিন্দুতে কোণ। তাহলে মাঝখানে এ, একটা প্রান্ত বিন্দু ও তে, একটা প্রান্ত বিন্দু টি তে, একটা প্রান্ত বিন্দু ও তে, একটা প্রান্ত বিন্দু টি তে, এই দুটো যোগ করা লাগে। তাহলে প্লাস টি বিন্দুতে কোণ, টি বিন্দুতে কোণ, একটা প্রান্ত বিন্দু ও তে, একটা প্রান্ত বিন্দু এ তে, একটা প্রান্ত বিন্দু টি তে, একটা প্রান্ত বিন্দু ও তে। পরে আমরা কি দেখছি যে এটা যেহেতু একটা বৃত্তের ব্যাসার্ধ, এটাও একটা বৃত্তের ব্যাসার্ধ, সেহেতু ও এ সমান ও টি, ও এ সমান ও টি বৃত্তের ব্যাসার্ধ, হ্যাঁ বৃত্তের ব্যাসার্ধ। যেহেতু এরা দুইজন সমান, তাহলে এই ত্রিভুজটা একটা সমবাহু ত্রিভুজ, সুতরাং ত্রিভুজ এওটি সমবাহু, এওটি সমবাহু। আর সমবাহু ত্রিভুজের ভূমি সংলগ্ন কোণ দুইটা সমান, ভূমি সংলগ্ন কোণ কিন্তু এটা আর এটাই, দেখো ভূমি সংলগ্ন কোণ এটা আর এটাই, সুতরাং সুতরাং কোণ ও এ টি সমান কোণ ও টি এ। কি লিখবা, কোন সমবাহু ত্রিভুজের ভূমি সংলগ্ন কোণ দুই সমান, এটা সাইড নোট লিখবা, সমবাহু ত্রিভুজের ভূমি সংলগ্ন কোণ দ্বয় সমান, ভূমি সংলগ্ন কোণ দ্বয় সমান, সমবাহু ত্রিভুজের ভূমি সংলগ্ন কোণ দ্বয় সমান। এখন আমার এই যে এটা ছিলাম 1 নং সমীকরণ, তাহলে 1 নং হতে, 1 নং হতে কোণ কোণ এফ ও এ সমান, এফ ও, এই যে এফ ও এ সমান টি আছে আমার প্রমাণে, যে দেখো এটা আমার প্রমাণে আছে, এই কোণটা, এই পুরা কোণটা, তাহলে টি কে আমরা রাখবো, আর ও এ টি কে ও টি এ লিখবো, কোণ ও টি এ প্লাস ও এ টি ও টি এ। দেখো দুইটা একটা জিনিস যোগ করলে কি হয়, 2 হয়ে যায়। যেমন এক্স প্লাস এক্স সমান কত হয়, এক্স প্লাস এক্স সমান হয় 2x, যেহেতু যেহেতু এখানে দুইটা একজাত জিনিস, তাহলে 2 চলে আসবে একটা, এফ ও এ সমান 2 কোণ ও টি এ, 2 কোণ ও টি এ। ওকে গুড। আচ্ছা ঠিক আছে, তোমরা এটা বুঝতে পারছো কিনা বলো। এইটা হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সারের লাইন। এইটা যারা বুঝতে পারছো তারা হচ্ছে আজকের ক্লাসের সফল ব্যক্তিত্ব। এই লাইনটা যারা বুঝছে এরা হচ্ছে আজকের ক্লাসের ব্রিলিয়ান্ট। এটা কে কে বুঝছিস তা আগে দ্রুত জানা। এটা কে কে বুঝতে পারছো দ্রুত জানা। ওকে, সবার আগে সুজুকা জানাইছে, সুজুকা ইজ ভেরি গুড। ওকে ভেরি গুড, গুড। তাহলে দেখ এইটা আমরা পাইছি, এই যে এই কোণটা সমান পাইছি 2 কোণ, এই যে এইখানে যে কোণটা আছে দেখ এটা পাইছি, এটা আমরা এই পাশের ত্রিভুজটা নিয়ে কাজ করে পাইছি। এখন আমি যদি এই পাশের ত্রিভুজটা নিয়ে কাজ করি, তাহলে আমার কোণ আসবে এইটা, কোণ আসবে এইটা, আর এই পাশেও কোণ আসবে এইটা, আর সামনে দেখতে কি আসবে 2 আসবে। তাহলে আমি অনুরূপ ভাবে লিখে ফেলবো, লিখবো কি অনুরূপ ভাবে, অনুরূপ ভাবে, অনুরূপ ভাবে, অনুরূপ ভাবে এই ত্রিভুজে, এই পাশের যে ত্রিভুজটা, ডান পাশের যে ত্রিভুজটা আছে, এই ত্রিভুজটাও যদি আমরা এই পুরা কাজটা চাইলে এখানে করতে পারতাম। এই অনুরূপ ভাবে মানে কি, এখানে যা আছে এই সবটা কাজ, সব কাজ, সব কাজটা না করে আমরা অনুরূপ ভাবে লিখে শর্টকাটে করে ফেলতে পারবো। এটা যদি তোর ইচ্ছা হয় যে তুই এটা আবার কইরা দেখবে, কইরা দেখতে পারোস, কোনো সমস্যা নেই। তার মানে আমরা অনুরূপ ভাবে লিখতে পারি, আগে এই পাশেরটা ছিল, এখন এই পাশের ত্রিভুজ নিয়ে কাজ করতেছি যেহেতু, তাহলে এই পাশের কোণ, তাহলে এফ ও বি, কোণ এফ ও বি। একটু নিচের লাইনে লিখতে হবে, নাহলে আটাইতে পারবো না। কোণ এফ ও বি, এই যে দেখ এইদিকে ছিল এফ ও এ, এফ ও এ মানে এই কোণটা ছিল, আমি যেহেতু এই পাশের ত্রিভুজ নিয়ে কাজ করতেছি তাহলে এই পাশের কোণটা হবে মানে এফ ও বি, এফ ও বি সমান সমান, এখানে একটা 2 আছে তাহলে এখানে একটা 2। এখন দেখ ও এ টি, ও ও ও টি এ, ও টি এ, তার মানে এই যে এখানে যে ছোট কোণটা, এই যে অর্ধেকটা কোণ, এখন আমি যখন এই পাশের ত্রিভুজ নিয়ে কাজ করতে তখন এই পাশের অর্ধেকটা আসবে না,
এই পাশের অর্ধেকটার নাম কি? ও টি বি। ও টি বি। এই লাইন বুঝছস কিনা বল। এখন দেখ, এটাকে তুই দিবি 3 নং, এটাকে সরি 2 নং সমীকরণ, এটাকে দিবি 3 নং সমীকরণ। 2 নং প্লাস 3 নং, আমার অঙ্ক শেষ। তাহলে দেখ সমীকরণ কিভাবে যোগ করে, বাম পাশ যোগ, ডান পাশ যোগ। তাহলে এটার বাম পাশ হচ্ছে কোণ এফ ও বি, কোণ এফ ও বি প্লাস এটার বাম পাশ হচ্ছে সরি এটা হচ্ছে এফ ও এ প্লাস এটার বাম পাশ হচ্ছে এফ ও বি প্লাস ইজ ইকুয়াল টু এটার ডান পাশ হচ্ছে 2 কোণ ও টি এ, 2 কোণ ও টি এ প্লাস এটার ডান পাশ হচ্ছে 2 কোণ ও টি বি, 2 কোণ ও টি বি, 2 কোণ ও টি বি। ওকে, ভা, এটা ভা লিখি নাহলে তোরা মিস করে না। ভা, দেখো এই পাশে এফ ও এ, তার মানে এইটুকু কোণ, এই যে এইটুকু কোণ। পরে বলছে এফ ও বি, তার মানে এইটুকু কোণ। এই দুইটা যোগ করলে কি পুরা কোণটা হয়ে যায় না? এই পুরা কোণটার নাম কি দেখো তো? ও বিন্দুতে কোণ, একটা প্রান্ত বিন্দু এ তে, একটা প্রান্ত বিন্দু বি তে। তাহলে এ ও বি, কোণ এ ও বি সমান, এখান থেকে 2 কমন নেওয়া যায়। 2 কমন নিলে তাকে 2 কোণ ও টি বি প্লাস কোণ সরি ও টি এ, প্রথমে হচ্ছে ও টি এ প্লাস ও টি বি, সুতরাং কোণ এ ও বি ইজ ইকুয়াল টু 2। এইটা যোগ করলে দেখ কত হয়। ও টি এ তার মানে এই পাশের অর্ধেকটা কোণ, এই পাশের অর্ধেকটা কোণ। পরে ও টি বি তার মানে এই পাশের অর্ধেকটা কোণ। এই দুইটা যখন যোগ করবে তখন এই পুরা কোণটা চলে আসবে। এই পুরা কোণটার নাম কি হবে? টি বিন্দুতে কোণ। তাহলে কোণ টি বিন্দুতে কোণ, টি মাঝখানে। এই পুরা কোণটার একটা প্রান্ত বিন্দু এ তে, একটা প্রান্ত বিন্দু বি তে। তাহলে এ বি। এই যে দেখ প্রমাণিত হয়ে গেছে। আমার যা প্রমাণের দরকার ছিল যে এ ও বি বৃত্তস্থ কোণ, এ টি বি কেন্দ্রস্থ কোণের দ্বিগুণ। এই যে এ ও বি বৃত্তস্থ কোণ, 2 কোণ এ টি বি, তার মানে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। বুঝছো কিনা বলো? কষ্ট হয়েছে তোমাদেরকে এটা বুঝাইতে, আমার অনেক কষ্ট হয়েছে, অনেক ভেঙে ভেঙে বুঝাইছি। আই থিঙ্ক আমি তোমাদেরকে জ্যামিতিটা যেইভাবে বুঝাইতেছি আমি কনফিডেন্সলি বলতে পারি এইভাবে তুমি জীবনেও পড়ছো না, কেউ তোমাকে এইভাবে পড়ায় নাই, এটা আমি কনফিডেন্সলি বলতে পারি। বলো এইভাবে জ্যামিতি কখনো পড়ছো কিনা, কমেন্ট করে জানাও এইভাবে কখনোই জ্যামিতি তোমার পড়া হয়েছে কি না। যদি না হয়ে থাকে তাহলে ভাইয়াকে একটা থ্যাঙ্কস দিও। হ্যাঁ, এখন বাকি উপপাদ্যগুলো আমাদের নিমিষে হয়ে যাবে, এটা এখন আমার নিমিষে হয়ে যাবে। ওয়াটার বলছে সাব্বির, দেখো তোমরা যে 6 জন ক্লাস করতেছো আমি দেখতেছি 5 জন বা 6 জন থাকে ক্লাসে, 5 জন বা 6 জন। এরা খুবই ভালো পারবে, এরা আমার বিশ্বাস, এরা সবগুলো বুঝছে। না বাবা ভাইয়া এইভাবে আর পড়ি নাই, সুযোগা বলছে এইভাবে আর পড়ি নাই। আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি যে এইভাবে তোদেরকে কেউ পড়াইছে না। আমি চ্যালেঞ্জ দিচ্ছি তোদেরকে, এইভাবে তোদেরকে কেউ পড়ায় নাই, কারণ আমি যেইভাবে এইগুলো এত ইজিলি পড়াইছি। থ্যাংক ইউ ভাইয়া। না স্যার থ্যাঙ্কস। ওকে, আচ্ছা এখন দেখ আমাদের এগুলো কত ইজিলি হয়ে যায়। একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলো পরস্পর সমান, তাহলে একই চাপ, এটা এ এটা বি, এর উপর বৃত্তস্থ কোণগুলো, তাহলে একাধিক কোণ আঁকতে হবে। তাহলে বৃত্তস্থ কোণ একাধিক আঁক, এদিকে একটা আঁকলাম আবার এদিকে একটা আঁকলাম। দেখ দুইটাই কিন্তু পা এক জায়গায়, দুইটারই দেখ পা এক জায়গায়, দুইটারই পা কি এক জায়গায়। একটা কেন্দ্রস্থ কোণ এঁকে নিলাম, তা অতিরিক্ত হিসাবে আমরা একটা কেন্দ্রস্থ কোণ এঁকে নিলাম। তাহলে এটা কেন্দ্রস্থ কোণ, আর এটা ধরলাম টি, এটাকে দিলাম পি, ঠিক আছে। তাহলে দেখ আমি আগের উপপাদ্য থেকে পড়ছি যে কেন্দ্রস্থ কোণটা হচ্ছে, এই কেন্দ্রস্থ কোণটা হচ্ছে বৃত্তস্থ কোণের 2 গুণ। কেন্দ্রস্থ কোণটা বৃত্তস্থ কোণের কয় গুণ? আবারও এই কেন্দ্রস্থ কোণটা এই বৃত্তস্থ কোণের 2 গুণ। তাহলে আমি দুইটা সমীকরণে লিখি একবার। এ বি চাপের উপর দণ্ডায়মান, এ বি চাপের জন্য, এ বি উপচাপ লিখবি, ছোট চাপ, এ বি উপচাপের জন্য কোণ এ ও বি, এই যে দেখ এ ও বি মানে বৃত্তস্থ কোণ সমান 2 কোণ, আমি যখন এটা হিসাব করব তাহলে এ টি বি, 2 এ টি বি। এটা আবার
আবার আবার এই কোণের জন্য লিখে এখন কোণ এ ও বি সমান 2 কোণ এ পি বি, 2 কোণ এ পি বি। তাহলে দেখ এই দুইটা সমীকরণ, এটা 1 নং সমীকরণ, এটা 2 নং সমীকরণ। দেখ কত ইজি, দেখ এই 21 নম্বর উপপাদ্য কত ইজি, যে এটার বাম পক্ষ মিলে গেছে, তাহলে ডান পক্ষ মিলার কথা। যদি বাম পক্ষ মিলে তাহলে ডান পক্ষ মিলবে, তাহলে লিখবা 1 ও 2 হতে, 1 ও 2 হতে, 1 ও 2 হতে। যেহেতু বাম পক্ষ মিলে গেছে তার মানে ডান পক্ষ মিলে যাবে, তাহলে 2 কোণ এ টি বি সমান 2 কোণ এ পি বি। দুই পক্ষে 2 আছে, 2 বাদ দাও, দুই পক্ষে 2 আছে, 2 বাদ দাও, তাহলে থাকলো কত কোণ এ টি বি সমান কোণ এ পি বি প্রমাণিত। দেখ কত দৌড়ায় শেষ করে ফেললাম 21 নম্বর। আচ্ছা দেখো, তাহলে এটা দেখো যে বৃত্তস্থ কোণগুলো পরস্পর সমান, তাহলে বৃত্তের উপর কোণগুলো পরস্পর সমান হইলো, দেখো এই কোণটা আর এই কোণটা সমান হয়েছে কিনা দেখো, এই যে টি বিন্দুতে কোণ পি বিন্দুতে কোণ সমান। আর 2 মিনিট, আরো একটা উপপাদ্য আমরা শেষ করে ফেলবো। ওকে, দেখ তোদেরকে তো আমি অনলাইনে পড়াই যাচ্ছি, আমার এত চিল্লানো লাগছে, আমি খুবই আস্তে কথা বলতেছি, কারণ এই মাইক্রোফোনে খুব আস্তে কথা বললেই হয়। এই জুমা জানে, জুমা তো আমার অফলাইনে পড়ছে, ও জানে যে আমি কত স্পিডে কত কষ্ট এই লাউডে কথা বলি। হ্যাঁ, আমি যখন ওই যে প্রস্তুতি প্রোগ্রামে ক্লাস নেই তখন দেখা যায় 70 জন 80 জন, মানে এটা হচ্ছে কমন একটা ফিগার, এরকম মানুষ থাকে একটা ক্লাসে 70-80 জন মানুষ থাকলে এখন বুঝো কত স্পিডে কথা বলতে হয়। এবং ওদেরকে আমি 1.5 ঘন্টা 2 ঘন্টাও ক্লাস নিই, 1 ঘন্টা 30 মিনিট 2 ঘন্টা 30 মিনিটও ক্লাস নিই, 2 ঘন্টা 30 মিনিট ক্লাস নেওয়ারও অভিজ্ঞতা আছে। বিশেষ করে যখন পরীক্ষা চলে আসে তখন মানে ম্যারাথন লাইফ যেটাকে বলে, সাবজেক্ট রিভিউ, পুরো সাবজেক্টটাকে আমি একবারে রিভিশন দিয়ে দিই। তখন ম্যাথ সাবজেক্টটা পুরাটা এক ক্লাসে যদি রিভিশন দিই তাহলে বুঝো কতটুকু দম দরকার। কাজে আমার এই ক্লাসগুলো কষ্ট হয় না, তোমরা যদি আন্তরিকতার সাথে দেখো কোনো পেইন নাই। দেখো অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ প্রমাণ করো, তাহলে আমার একটা অর্ধবৃত্তস্থ, এই যে অর্ধেকটা কাটলে এটা হয় অর্ধবৃত্ত, অর্ধেকটা কাটলে সেটা হয় অর্ধবৃত্ত। তাহলে দেখো অর্ধবৃত্তের জন্য একটা কেন্দ্রস্থ কোণ আঁকলাম, আর এখানে তো কেন্দ্র, তাহলে দেখো কেন্দ্রে কিন্তু একটা কেন্দ্রস্থ কোণ তৈরি হয়েছে। এই কোণটা কত ডিগ্রি? 180 ডিগ্রি, 180 ডিগ্রি। আমি এগুলো একটু নাম দিলাম, এ ও বি, এটা সি। এইখানে কেন্দ্রস্থ কোণ কোনটা দেখো, যদি ওটাকে কোণ মনে হইতেছে না, কিন্তু সরল একটা রেখার মধ্যে কি এখানে কোণ তৈরি হয় না? কোণ তৈরি হয়। কত ডিগ্রি? 180 ডিগ্রি। তাহলে লিখবা এ বি চাপ। এই যে দেখো এখন একটা এ বি চাপ, কিন্তু এ বি অর্ধ চাপ, এখন লিখবা এ বি অর্ধ চাপ, এ বি অর্ধ চাপ, এ বি অর্ধ চাপ। বৃত্তস্থ কোণ, কোণ এ ও বি, আমরা জানি বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের দুগুণ, তাহলে এ সি বি, 2 কোণ এ সি বি। এ ও বি এর মান কত? 180 ডিগ্রি, 180 ডিগ্রি, তাহলে 2 কোণ এ সি বি। দেখো তাহলে এ সি বি এর মান কত? কোণ, সুতরাং কোণ এ সি বি সমান 180 ডিগ্রি বাই 2, সুতরাং এ সি বি সমান 90 ডিগ্রি। কোণ এ সি বি সমান 90 ডিগ্রি, যে এক সমকোণ প্রমাণিত। অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ, অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ। শেষ শেষ, আমাদের ক্লাস শেষ, আর স্লাইড নাই। টাটা, গুড বাই, গুড নাইট। বলো এই উপপাদ্য বুঝছো কিনা? এটা ছিল আমাদের মেইন। এখন আমি স্লাইড দিয়ে দিব, আমি একবারে ক্লাসটা শেষ করেই জাস্ট এটা সেভ করে হোয়াটসঅ্যাপে দিতে যত সময় লাগে অত সময় লাগবে, অত সময়ের মধ্যে আমি তোমাদেরকে এই স্লাইডটা দিয়ে দিব, তোমরা নোট করে ফেলবা। আচ্ছা, এখন তোমরা যদি, তোমাদের জন্য একটা গুড নিউজ দেই, তোমরা যদি মানুষ বাড়াও, যদি তোমরা এখানে উপস্থিতি বাড়াও, উপস্থিতি বৃদ্ধি করলে, এটা হচ্ছে উপস্থিতির উপর নির্ভর করবে, উপস্থিতি বৃদ্ধি করলে, উপস্থিতি বাড়াইলে আমরা সায়েন্সের সাবজেক্টগুলো শুরু করবো, ঠিক আছে? সায়েন্স প্লাস আর্টসের সাবজেক্টগুলো পড়াবো, সায়েন্স প্লাস আর্টসের সাবজেক্টগুলো পড়াবো। সেক্ষেত্রে হচ্ছে তোমার উপস্থিতি বাড়াইতে হবে। আচ্ছা, স্যার বাড়ির কাজ দিবেন, নয়তো এগুলো খাতায় নোট করে না, পড়তে বসে না, সত্য কথা বলে দিলাম। হ্যাঁ, বাড়ির কাজ কি? এইগুলাই তুমি খাতায় সুন্দর করে নোট করবা, এই সবগুলা খাতায় নোট করে আমাকে গ্রুপে পাঠাবা। যাও, আজকে তোমাদের জন্য গ্রুপে মেসেজ ওপেন, তোমরা এগুলা নোট করে গ্রুপে সেন্ড করবা, এগুলা নোট করে গ্রুপে সেন্ড করবা।
ওকে, আল্লাহ হাফেজ। থাকো তাইলে, হ্যাঁ, আগামী দিন আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।